এক বালতি ঠান্ডা পানি ইনুর মাথায় ঢেলে দিয়ে রক্তচক্ষু নিয়ে লম্বা এক পুরুষ দাঁড়িয়ে আছে ওর সামনে। হাতে পানির বালতি, রক্তচক্ষু, ঠোঁট চেপে রাখা ক্রোধের রেখা। এই পুরুষকে চিনতে এতটুকু ভুল হল নেই নানার, এত ভয়াবহ ক্রোধ মুখ দেখে। ইনুর অন্তরাত্মা কেঁপে উঠল, যেন ওর হৃৎপিণ্ড বুক ছিঁড়ে বেরিয়ে আসবে। এরান, সেই নামটা শুনলেই বুকের মধ্যে কেমন একটা ভয় বয়ে যায় ইনুর। আর আজ সে নিজ চোখে দেখছে, যেন সত্যিই সে এসেছে। মাথা ভেজা, কাঁধে বরফের গন্ধ, মুখে কঠিন নিঃশব্দ ক্রোধ। এনু। ওর কণ্ঠটা এত গভীর, এত ভারী, যেন শীতের রাতে বজ্রপাত। ইনু চমকে উঠল, ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বেরোল না। হঠাৎ পুরুষটি এক পা এগিয়ে এলো আর ঠান্ডা হাতটা ইনুর গাল স্পর্শ করল। আর সেই মুহূর্তে যেন ইনুর শরীরের সমস্ত রক্ত জমে গেল। তারপরই চিল্লি মেরে উঠে বসল ইনু। বুক ধকধক করছে, শ্বাস কাঁপছে। মাথায় হাত দিয়ে ধরে বসে রইল কিছুক্ষণ। ঘরটা পরিচিত, নিজের ঘর, নিজের বিছানা। জানালা দিয়ে সকালের সূর্য ঢুকছে। ইনু নিজের মনেই বলল, তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? কিন্তু স্বপ্নটা এমন বাস্তব কেন লাগছিল? ঠান্ডা পানি, সেই পুরুষের চোখের দৃষ্টি আর ঠোঁটের নিঃশ্বাস, সব যেন এখনও ওর ত্বকে লেগে আছে। উফ, ইনু, তুই শেষ পর্যন্ত পাগলই হয়ে যাবি মনে হয়। আবারও নিজেকে বলল, শেষে কিনা এই বাড়ির বড় মালিককেই স্বপ্নে দেখলে তুই? ওকে না দেখলেও চলত, শয়তান লোকটা। সাথে সাথে ওর ঠোঁটের কোণে বিরক্ত ফুটে উঠল। ঠিক সেই মুহূর্তেই দরজার বাইরে থেকে সায়ানার গলা ভেসে আসলো। ইনু! ইনু, এখনও ঘুমাচ্ছিস নাকি তুই? আর ৩ দিন পরে তোর ফ্লাইট, মনে আছে কি তোর? আজ শপিংয়ে যাওয়ার দিন, এটাও কি ভুলে গেছিস? বেলা ১১টা বাজছে, তাড়াতাড়ি ওঠ, শপিংয়ে যেতে হবে। সায়নার কথা ইনু চমকে উঠল। আসলেই তো, আজ ওদের শপিংয়ে যাওয়ার দিন। দ্রুত উঠে দরজা খুলে দিল ইনু। সায়না কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, মুখে রাগ, তবুও চোখে যত্নের ছাপ। তোর সমস্যা কি বলতো? এমনভাবে ঘুমাস যেন পৃথিবী উধাও হয়ে গেছে। আমার কি সমস্যা হবে আপা? কোনো সমস্যা নেই। তাহলে এত বেলা পর্যন্ত ঘুমালি কেন? আম্মু যদি জানে তুই এখনও শপিংয়ে যাওয়ার জন্য তৈরি হসনি, তাহলে বেশ চটে যাবে। দ্রুত ফ্রেশ হয়ে নিচে আয়। আর হ্যাঁ, রেডি হয়ে আসিস। ইনু নিঃশব্দে মাথা নাড়ল। ফ্রেশ হয়ে নিচে নামতেই সকলের দিকে এক পলক নজর গেল ওর। পরনের শুভ্র রঙের কোয়ার্ড সেট, কোমর পর্যন্ত নেমে আসা ঢেউ খেলানো চুলগুলো হালকা বিনুনি করা, পায়ে ক্রক্স। ড্রয়িং রুমের সবাই উপস্থিত থেকেও যেন ফাঁকা। চারদিকে এক অদ্ভুত নীরবতা। সেই নীরবতার ভেতর ইনু আবার হারিয়ে গেল কাল রাতের ঘটনায়। কাল রাতে বাড়ির সবাই একসাথে ডিনার করে বসেছিল। আলোচনার কেন্দ্রবিন্দু আরেফ এবং ইনানার বিলেত যাত্রা। জুনেদ সাহেব চুপচাপ শুনছিলেন সবাইকে। তার মুখের ভাঁজগুলো অনেক পুরনো কষ্টের ইতিহাস বলে দেয়। সবার কথার মাঝে হঠাৎই আরেফ বলেছিল, আমি চাই ইনুকে নিয়ে এরান ভাইয়ার বাড়িতে উঠতে। ওইখানে থেকে কাজ করতে সুবিধাও হবে। আর ইনুর ক্ষেত্রে তো খুব সুবিধা রয়েছে। আরিফের কথা শুনে ইনু থমকে গিয়েছিল। সেই মুহূর্তে ওর নজর গেল ওর মায়ের দিকে। অনিমা বেগম চোখ কুঁচকে তাকালেন আরিফের দিকে। কি বললে? কার বাড়ি? ওই ছেলের? আরিফ মাথা নাড়ল। হ্যাঁ, ওখানেই। ভাইয়ার বাড়ির সম্পূর্ণ ফাঁকা, নিরাপদ, প্রশস্ত এবং কাজের জন্য সুবিধা হবে। অনিমা বেগম মুখে তাচ্ছিলের হাসি। আমি কিছুতেই আমার মেয়েকে ওই পতিতার ছেলের বাড়িতে পাঠাবো না, তার যত বড় রাজপ্রাসাদই হোক না কেন। আমার মেয়ে ওই ছেলের বাড়িতে কখনোই পা রাখবে না, কখনোই না। প্রয়োজনে ইনু বিদেশে যাবে না। অনিমা বেগমের কথায় সবাই নিস্তব্ধ। আরেফ আর কিছু বলার ভাষা পেল না। তার ভাইয়ের প্রতি তার খালামণির অহেতুক রাগ আজকাল তাকে বড্ড রাগিয়ে দেয়। শুধু কৃতজ্ঞতা আর গুরুজন ভেবে সে চুপ করে থাকে। জুনায়েদ সাহেব ধীরে ধীরে বললেন, সে আমারও ছেলে অনিমা, তুই সেটা ভুলে যাস না। জবাবে অনিমা বেগম কাটকাট গলায় বললেন, হতে পারে সে তোর ছেলে, কিন্তু আমার চোখে সে কেবল ওই পতিতার সন্তান। আমার বোনের মৃত্যুর জন্য ওই ছেলে এবং ওর মা দায়ী। আমি তাদের কখনো ক্ষমা করব না। কথাগুলো যেন ধারালো ছুরির মতো বাতাস কেটে গেল। জুনায়েদ সাহেবের বুকে মায়ের রাগে ইনুর বুকটাও কেঁপে উঠল।
ও বুঝতে পারছে না কেন ওই ঘৃণা এত গভীর, কেন অ্যারানের নাম শুনলেই ওর মায়ের মুখ এমন কঠিন হয়ে যায়। অ্যারানের প্রতি তার মায়ের এই তীব্র রাগের কারণ অহেতুক মনে হয় ইনু এবং ওর বড় বোনের কাছে। কিন্তু মাকে কিছু বলার সাহস ওদের কোনো কালেই নেই। তাদের মা ভীষণ সামাজিক এবং কঠোর ধাঁচের মানুষ। তবে এরকম নয় যে ইনু অ্যারানকে খুব একটা পছন্দ করে। ইনুর মনে আছে ৯ বছর আগে যেই ৬ মাস অ্যারান এই বাড়িতে ছেকেছিল, শুধু ওকে ঠাসঠুস মেরেই গেছে ওই লোকটা। ইনুর মায়ের এবং খালামণির উপর রেগে অ্যারান ওকে মারত ওই লোকটা। বলতে গেলে তাদের রাগ ইনুর উপর ঝাড়ত সে। আর বোকা ইনু অ্যারানকে যাতে করে কেউ আবার না বকে, তাই মার খেয়েও চুপ থাকত। এসব ভাবলেই এখন ইনুর হাসি পায়। ওই লোকটার জন্য ও কত কিছুই না সহ্য করেছিল। ওর ছোট্ট মনটা প্রতিদিন ভয়ে কাঁপত। আর এখন ওর চোখে সেই ছেলেটি এক রহস্য হয়ে রইল, যে মানুষটাকে সবাই ঘৃণা করত, কিন্তু ওর মন বলতো সে তেমন নয়। আর এই সব কিছুর পরও ছোট ইনু পারত না ওকে ঘৃণা করতে। ইনু এবং সায়ানা এই বাড়ির আপন কোনো সদস্য নয় বললেই চলে। না এই বাড়ির কারোর সাথে তাদের রক্তের সম্পর্ক রয়েছে। এইটা ইনুদের খালামণির শ্বশুরবাড়ি। অনেক ছোটবেলায় যখন ইনানার ৭-৮ বছর বয়স ছিল, তখন তাদের আম্মুর হাত ধরে এই বাড়িতে পা রেখেছিল ইনু এবং ওর বড় সায়না। হঠাৎ করে প্রাণপ্রিয় বোন অসুস্থ হয়ে পড়ায় তাকেই দেখাশোনা করার জন্য এই বাড়িতে এসেছিলেন অনিমা বেগম। তবে সারা জীবনের জন্য এই বাড়িতেই থেকে যেতে হবে, সেটা উনি ভাবতে পারেননি। বর্তমানে এই বাড়ির মালিক হচ্ছে সায়েদ এরান খান। তার নানা তাকে এই বাড়ি উপহার দিয়ে গেছে, তাই বর্তমানে তার বাড়িতেই থাকে ইনুরা। কিন্তু যার নামেই বাড়ি উইল করা, গত ৮ বছরে সেই বাড়িতে একবারের জন্য পা রাখেনি, আর মনে হয় না কখনো রাখবে। এরানের বাবা জুনায়েদ সাহেব এখনো জীবিত আছেন, তবুও তিনি নিজের বড় ছেলেকে এই বাড়িতে আনতে অক্ষম। তার হাত বাঁধা। বর্তমান কাল রাতের পর বাড়িটা যেন স্তব্ধ হয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না, আর ইনুর মনে বারবার ঘুরছে সেই স্বপ্ন। এরানের ঠান্ডা চোখ, রক্তমাখা দৃষ্টি, আর সেই এক ফোঁটা ভয়। হঠাৎ এই স্বপ্নের কারণ অজানা। ইনু কাউকে কিছু মুখ ফুটে বলতেও পারছে না। ডাইনিং টেবিলের পাশে বসে চায়ের কাপ হাতে নিল। মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। পেছনে তাকালেই দেখল জুনায়েদ সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছেন। কিছু বলবেন খালু? জুনায়েদ সাহেব মাথা নেড়ে চলে গেলেন। খানবাড়ির গেটের সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে ইনু, কারণ সামনেই এহসান দাঁড়িয়ে, ওর পাশে দিয়া। দিয়া এবং এহসান সম্পর্কে আপন ভাইবোন। দিয়া মুখ চুপসে দাঁড়িয়েছে। এহসানের উপর বেচারি চরম বিরক্ত ওর ভাইয়ার। তার সাথে সায়নার উপরও রাগ হলো দিয়ার। তখনই সায়না লাজ হেসে বলল, তোর এহসান ভাইয়াও যাবে বলছিল আমাদের সাথে, আমি আর না করতে পারলাম না তাকে। এখন চল চল, আম্মু দেখলে সন্দেহ করবে। ইনু দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দিকে এগিয়ে গেল। ও নিজের আপাকে তো আর কিছু বলতে পারবে না, আর না পারবে এহসান ভাইকে কিছু বলতে। তাই চুপ থাকায় শ্রেয় মনে পিছনের সিটে বসে পড়ল। আই এম সরি ইনু, আমি ভাইয়াকে এত করে না করলাম, তাও চলে এলো। সে তো নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতেই চাইবে, সেটাই কি স্বাভাবিক নয়? তোর কষ্ট হয় না? জানি না। এতটুকু জবাব দিয়ে ইনু আর দিয়া চুপ হয়ে গেল। ওইদিকে খানবাড়িতে ভাই, খালামণি ইনুকে কিছুতেই তোমার বাড়িতে যেতে দেবে না। আর তুমি যা চাইছো তা আদৌ সম্ভব হবে তো কোনোদিন? আমার তো ভাবলেই ভয়ে হাত পা কেঁপে যায়। কাল রাতে খালামণি কিছুতেই ইনুকে নিউ ইয়র্ক পাঠাবে না। আমি যে কিভাবে তাকে শেষে রাজি করিয়েছি। তাহলে তোমার মনে হচ্ছে ইনুকে তোমার বাড়িতে উনি যেতে দেবেন, আর ইনু রাজি হবে বলে তোমার মনে হয়? তোর বোন রাজি থাক বা না থাক, তাতে এই সায়েদ আরান খানের কিচ্ছু যায় আসে না। আর তোর খালামণি, তার দৌড় কত দূর তা আমার খুব ভালো করেই জানা আছে। তাচ্ছিল্যের কণ্ঠে বলল এরান। এরানের কথার মানে বুঝতে পেরে আরিফ দীর্ঘশ্বাস ছাড়ল। আগামীতে কি হতে চলেছে কে জানে, তবে এতটুকু জানিয়ে যে ভাই যা চায় তা নিজের করেই নেয়, সেটা যেভাবেই হোক। দীর্ঘ ৬ ঘন্টা শপিং সেরে ঠিক সন্ধ্যায় ইনুরা বাড়ি ফিরল। ওর বেশ টায়ার্ড লাগছে, সাথে মনটাও খুব টায়ার্ড হয়ে আছে। ইনু কাউকে কিছু না বলে চুপচাপ নিজের রুমে চলে গেল। এটা চটি গল্প মতো ভয়েস ওভার করে দাও। বলতে পারলে হবে এটা চটি গল্পর মতো ভয়েস ওভার করে দাও। এটা চটি গল্পর মতো ভয়েস ওভার করে দাও। বলতে পারলে হবে এটা চটি গল্পের মতো ভয়েস ওভার করে দাও, এরকমটা করা যেতে পারে?